হায়দ্রাবাদ আসলে আপনাকে আসতেই হবে গোলকোন্ডা ফোর্ট। গোলকোন্ডা ফোর্ট থেকে পাখির চোখে হায়দ্রাবাদ শহর। জানেন, ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তটা অনেক সময় গন্তব্যে পৌঁছানোর পর নয়, বরং পৌঁছানোর ঠিক আগের কয়েক মিনিট। আজ সকালে আমার ঠিক সেই অনুভূতিটাই হচ্ছিল। ঘুম থেকে উঠে ট্রেনের জানলার বাইরে তাকাতেই দেখি পুরো দৃশ্যটাই বদলে গেছে। দূরে পাথুরে পাহাড়, ছোট ছোট টিলা আর একদম অন্যরকম একটা ল্যান্ডস্কেপ। এক মুহূর্তের জন্য ভাবলাম, আরে আমরা কি সত্যি এত দূর চলে এসেছি? তারপরেই মনে পড়লো, আরে আজ তো শুরু হচ্ছে আমাদের হায়দ্রাবাদ ট্রিপের প্রথম দিন। হায়দ্রাবাদ আসলে আপনাকে আসতেই হবে গোলকোন্ডা ফোর্ট। তারপরেই সোজা চলে এলাম বিড়লা টেম্পেলে। রাতের আলো ঝলমলে ব্যস্ত হায়দ্রাবাদকে দেখতে গেলে পাহাড়ের ওপর এই মন্দিরে আসাটাও কিন্তু মাস্ট। দিনের শেষে থাকছে সেই বিখ্যাত হায়দ্রাবাদি বিরিয়ানি, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের দিনটা শুধু ঘোরাঘুরি নয়, অনেক গল্প, অনেক অভিজ্ঞতা আর কিছু দারুণ মুহূর্ত নিয়ে ভরপুর হতে চলেছে। নামপল্লিতে অবস্থিত হায়দ্রাবাদ স্টেশন থেকে গাড়িতে 15 মিনিটের দূরত্বে আমাদের হোটেল ছিল। এসেই এক কাপ কফি অবশ্যম্ভাবী এবং তারপর লাঞ্চ সেরে নিলাম। কারি পাতা তেঁতুল সহযোগে বানানো লাঞ্চ খাওয়ার পর হোটেলের নরম বিছানাটা সত্যিই ডাকছিল, কিন্তু তার ডাক উপেক্ষা করে আমরা এগিয়ে চললাম। হায়দ্রাবাদের বিখ্যাত লেক হোসেন সাগর পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য গোলকোন্ডা ফোর্টের দিকে। ভেহিকেল অ্যাপ বুকিং সার্ভিস আর অটো এখানে ভীষণ জনপ্রিয়, আপনি যেটাই করে খুশি চলে আসতে পারেন। হায়দ্রাবাদ আসলে আপনাকে আসতেই হবে গোলকোন্ডা ফোর্ট। কাকাতিয়া সাম্রাজ্য, কোহিনুর হীরা, এরকম অনেকগুলো নাম জড়িয়ে আছে এই গোলকোন্ডা ফোর্টের সঙ্গে। 5:30 অবধি জনসাধারণের জন্য খোলা থাকে, আর তারপর 6টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়। লাইট অ্যান্ড সাউন্ড শোটা আজকে দেখবো না, তবে গোলকোন্ডা ফোর্টটা ভালো করে ঘুরে দেখবো। চলুন ভেতরে যাওয়া যাক। টিকিট কেটে কেল্লায় ঢুকতেই প্রথমেই সম্মুখীন হব এর আসল আকর্ষণের সঙ্গে। এই যে দেখছেন এন্ট্রি গেট, একে বলে ফতেহ দরওয়াজা। এখানে দাঁড়িয়ে ঠিক এই জায়গায় তালি মারলে সেই আওয়াজ সোজা চলে যায় পাহাড়ের চূড়ায় রাজপ্রাসাদে। তখনকার দিনে রাজা রানীদের অ্যালার্ট করার জন্য এই সাউন্ড সিস্টেম বানানো হয়েছিল, কোনো ব্লুটুথ বা স্পিকার ছাড়াই। ভাবা যায় তখনকার ইঞ্জিনিয়ারিং। এখানে দাঁড়িয়ে হাততালি দিলে 1 কিলোমিটার দূরের মানুষ সেটা একদম পরিষ্কার শুনতে পাবে। ম্যাজিক মনে হচ্ছে? না, এটা কোনো ম্যাজিক নয়, পিওর সায়েন্স। আর এটাই হলো হায়দ্রাবাদের ঐতিহাসিক গোলকোন্ডা ফোর্টের মূল আকর্ষণ। হায়দ্রাবাদ মানেই তো আমরা শুধু বিরিয়ানি আর চারমিনার বুঝি, তাই না? কিন্তু এই শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা এই কেল্লাটা না দেখলে আপনার হায়দ্রাবাদ ট্রিপটাই মাটি। গোলকোন্ডা ফোর্ট ঘুরে দেখতে দেখতে ইতিহাসটা একটু শর্টে আলোচনা করা যাক। 1300 শতকে এটা শুরু হয়েছিল একটা মাটির কেল্লা হিসেবে। কাকতীয় রাজারা বানিয়েছিলেন। তারপর কুতুবশাহী বংশের আমলে এটা হয়ে ওঠে এক বিশাল পাথরের দুর্গ। আর শুনলে চমকে যাবেন, এই গোলকোন্ডা একসময় শুধু কেল্লা ছিল না, এটা ছিল হীরের সবচেয়ে বড় বাজার। আমাদের কোহিনুর থেকে শুরু করে হোপ ডায়মন্ড সব কিন্তু এই গোলকোন্ডার খনি থেকেই পাওয়া। দুর্গের চারপাশের ওই বিশাল পাথরের দেওয়ালগুলো দেখে মনে হবে টাইম ট্রাভেল করে সোজা 400 বছর পিছিয়ে গেছেন। গোলকোন্ডা ফোর্টের অ্যাকোয়াস্টিক ইঞ্জিনিয়ারিং তো দেখলাম, তবে এই কেল্লার ভেন্টিলেশন সিস্টেমটাও এমন ছিল যে বাইরে প্রচণ্ড গরম থাকলেও ভেতরের রাজপ্রাসাদে সব সময় ঠান্ডা হাওয়া বইত। 400 বছর আগে এসি ছাড়াই কুলিং সিস্টেম, ভাবা যায় তখনকার স্থপতিদের বুদ্ধি। গোলকোন্ডা ফোর্ট থেকে পাখির চোখে হায়দ্রাবাদ শহর। কিন্তু এত শক্তিশালী ও আধুনিক কেল্লাটা ধ্বংস হলো কিভাবে? 1687 সালে মোগল সম্রাট অরঙ্গজেব এই কেল্লা দখল করতে আসেন। টানা 8 মাস ঘেরাও করে রেখেও তিনি কেল্লার একটা পাথরও নড়াতে পারেননি। শেষমেশ যুদ্ধে জিতেছিলেন, কিন্তু কিভাবে জানেন? ধোঁকা দিয়ে ভেতরের এক বিশ্বাসঘাতক সেনাপতিকে ঘুষ দিয়ে রাতের বেলা কেল্লার এক গোপন দরজা খুলিয়ে দেন অরঙ্গজেব। আর এইভাবেই পতন ঘটেছিল
এই গৌরবময় কেল্লা। এখানে এলে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন। প্রায় 350 সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, তাই আরামদায়ক জুতো পরা মাস্ট। আর হ্যাঁ, পারলে সন্ধ্যার লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু একদম মিস করবেন না। এখানে 360টির বেশি খাড়া পাথরের সিঁড়ি ভেঙে আপনাকে যখন চড়তে হবে বালাহিসার বা ফোর্টের সর্বোচ্চ চূড়ায়, তখন আপনি ওঠার পথে দেখতে পাবেন রানীদের মহল, রাজকীয় দরবার আর কিছু অন্ধকার সুড়ঙ্গের মুখ। লোককথা বলে এই কেল্লার নিচ থেকে চারমিনার পর্যন্ত একটা গোপন সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল। গোলকোন্ডার আরেকটা বিশেষ আকর্ষণ হলো এই 240 কেজি ওজনের পাথরটা, 400 বছর ধরে যে সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে আজও দাঁড়িয়ে আছে। তখনকার দিনে কুতুবশাহী রাজারা কেল্লার সৈন্যদের ফিটনেস আর শক্তি পরীক্ষা করার জন্য এই স্টোন লিফটিং কম্পিটিশন রাখতেন। গোলকোন্ডা ফোর্ট ভালো করে ঘুরে দেখতে গিয়ে অনেকটা সময় পেরিয়ে গেছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে ইতিমধ্যেই। আমাদের পরের গন্তব্য বিড়লা টেম্পল। তবে যাওয়ার পথে আমাদের সঙ্গ দিল রাতের হুসেন সাগর। দাঁড়িয়ে আছি হায়দ্রাবাদের বিড়লা মন্দিরের সামনে। হুসেন সাগর লেকের ঠিক পাশেই নওবাদ পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এই চমৎকার মন্দিরটা। পুরো মন্দির তৈরি করতে রাজস্থান থেকে প্রায় 2000 টন খাঁটি সাদা মাকড়ানা মার্বেল আনা হয়েছিল। হ্যাঁ, ঠিক যে মার্বেল দিয়ে তাজমহল বানানো হয়েছিল। 280 ফুট উচ্চতার নওবাদ পাহাড়ের ওপর অবস্থিত এই বিড়লা মন্দির। নিচে গাড়ি থেকে নেমে যখন আপনি ওপর দিকে তাকাবেন, তখন ওই পাহাড়ের চূড়ায় সাদা মার্বেলের মন্দিরটা দেখে মনে হবে মেঘের ওপরে একটা রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। 1976 সালে স্বামী রঙ্গনাথানন্দ এই মন্দিরের উদ্বোধন করেছিলেন এবং এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মন্দিরের আর্কিটেকচারটা খেয়াল করলে দেখবেন এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট স্টাইলের নয়। সাউথ ইন্ডিয়ান ওড়িশা স্টাইল এবং নর্থ ইন্ডিয়ান রাজস্থানী স্টাইলের এক অসাধারণ ফিউশন করে তৈরি করা হয়েছে এই মন্দির। মন্দিরের গর্ভগৃহে আছেন স্বয়ং ভগবান ভেঙ্কটেশ্বর বা বালাজি, আর এই মূর্তিটা তৈরি করা হয়েছে প্রায় 11 ফুট উঁচু একটা আস্ত গ্রানাইট পাথর কেটে। এই মন্দিরের সবচেয়ে বড় বোনাস কি জানেন? যেহেতু এটা পাহাড়ের ওপর, তাই ওপর থেকে পুরো হায়দ্রাবাদ শহরের একটা অসাধারণ 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। বিশেষ করে বিকেলবেলা বা সন্ধ্যার সময় যখন নিচের হুসেন সাগর লেকের লাইটগুলো জ্বলে ওঠে আর লেকের মাঝখানে বুদ্ধ মূর্তিটা আলোয় ভেসে যায়, সেই দৃশ্যটা জাস্ট দেখার মতো। একদিকে প্রাচীন হায়দ্রাবাদের বিধানসভা ভবন, অন্যদিকে আধুনিক হাইটেক সিটির বড় বড় স্কাই স্ক্র্যাপার, সব এক ফ্রেমে দেখা যায়। বিশেষ করে বিকালবেলা যখন সূর্যটা আস্তে আস্তে ডুবতে শুরু করে আর আকাশটা লাল কমলা রঙে সেজে ওঠে, সেই ভিউটা দেখার জন্য পাহাড়ের এই চড়াই ভাঙার ক্লান্তি 1 সেকেন্ডে উধাও হয়ে যায়। সন্ধ্যা নামলে যখন পুরো শহরের আলো আর হুসেন সাগরের চারপাশের নেকলেস রোডের লাইটগুলো জ্বলে ওঠে, মনে হয় যেন নিচে কোনো হীরের মালা কেউ বিছিয়ে রেখেছে। মন্দির দর্শন তো হলো, এরপর কিছু কেনাকাটা করতে মন চাইলে মন্দির চত্বরেই রয়েছে এক সুবিশাল দোকান। এখানে আপনি ঘর সাজানোর সামগ্রী থেকে পূজা সামগ্রী ও প্রিয়জনদের দেওয়ার জন্য বিভিন্ন উপহার সামগ্রীও পেয়ে যাবেন। হায়দ্রাবাদে রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে বিরিয়ানির ক্রেভিং, আর তাই আমরাও চলে এলাম সেই স্বাদ নিতে। হায়দ্রাবাদে মূলত 3টে দোকান সব থেকে জনপ্রিয়: সাদাব, বাওয়ার্চি আর প্যারাডাইস। স্থানীয়দের থেকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারলাম, বাওয়ার্চিতে একটু মশলাদার বিরিয়ানি, প্যারাডাইস হলো অভিজাত পরিবেশের দিক থেকে সব থেকে ভালো, এবং খাঁটি ওল্ড হায়দ্রাবাদি স্টাইল নাকি সাদাবে পাওয়া যায়। তো আমরা সাদাবটা তাই বেছে নিয়েছিলাম। সালানার রায়তা সহযোগে হায়দ্রাবাদি বিরিয়ানি ওভাররাইট লাগলো। কলকাতার আলু বিরিয়ানিকে মিস করছিলাম। আপনাদের কোনটা বেটার লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।